আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মনপুর সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে দেশে 156 উপজেলায় একযোগে চলছে ভোট। সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 16.94%, জানিয়েছে ইসি। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককে নিষেধাজ্ঞা দেয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের মূল দাবি গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। প্রস্তাব আসলেও জিয়াউর রহমান বাকশালে যোগ দেন। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হতে পারে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। দেশের 156টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। এদিন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। সাধারণ কেন্দ্রগুলোতে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে 19 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 থেকে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বিবেচনায় 16 উপজেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, ভোটের 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কি সার্বিক পরিস্থিতি দেখছেন বরিশালে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আপনি বলেছেন যে আসলে সকাল 8টা থেকে এখন অবধি পর্যন্ত প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। সেই সকাল থেকে আমরা বরিশালের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। আমরা কেন্দ্রে রয়েছি, ভোট কেন্দ্রে। আমি এই যে কেন্দ্রে রয়েছি এখানে আসলে সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট গণনা বা ভোট গ্রহণ কার্যক্রমগুলো চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখল বা জাল ভোটের প্রক্রিয়া অথবা কোনো ভোটারদেরকে প্রবাহিত করে অন্যত্র ভোট প্রদান, এরকম কোনো ঘটনা আমার কাছে এখন পর্যন্ত এই খবর নেই। তবে 2-1টি বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে, কিছু কিছু প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ পেলেও আসলে সত্যতা আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের এই নির্বাচনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং একযোগে বরিশালের মুলাদী এবং হিজলা উপজেলায় ভোট গ্রহণ চলছে। মুলাদীতে 60টি ইউনিয়নে 72টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। পাশাপাশি মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, টহল পুলিশ, র্যাব, বিজিবি সহ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী। আমার এই কেন্দ্রের সামনে যিনি রয়েছেন একজন প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের দায়িত্বে আমি একটু কথা বলে জানতে চাইবো, আপনার এই ভোট কেন্দ্রে সকাল থেকে আমরা জানি ভোট গ্রহণ কার্যক্রম চলছে, কোনো জাল ভোট অথবা এখানে তো ব্যালট পেপার না, এবার হচ্ছে ইভিএম এ ভোট হচ্ছে, কিভাবে মানুষ ভোট দিচ্ছে এবং ভোটার উপস্থিতি কেমন ছিল? আজকে সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং এই প্রথমবারের মতো এই উপজেলার মানুষ ইভিএম এ ভোট দিতে পেরে তারা ভীষণভাবে আনন্দ বোধ করতেছে এবং তারা দেখতেছে যে ম্যানুয়াল ভোটের চাইতে অনেকটাই সহজ পদ্ধতি তারা ভোট দিতে চাচ্ছে। সুতরাং এই পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে আমরা যারা আছি বা আইন শৃঙ্খলা বাহিনীতে রক্ষা যারা রয়েছেন প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করছে এবং কোনো ধরনের কোনো সামান্যতম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। একটু বলবেন, নারী ভোটার না পুরুষের উপস্থিতি বেশি ছিল? যেহেতু এখানে পুরুষ ভোটারটা স্বাভাবিকতা একটু বেশি, সে কারণে উপস্থিতিও তাদের ভালো এবং নারী ভোটারদেরও উপস্থিত বেশ ভালো, সন্তোষজনক। সুতরাং আমরা মনে হয় শেষ পর্যন্ত পার্সেন্টেজ আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে আমরাও আসলে প্রত্যাশা করছি যে এখন অবধি পর্যন্ত দুপুর 2:30টার মধ্যে প্রায় 30% বলতে পারি আমরা, 30% ভোট কিন্তু কাস্ট হয়েছে। তারা প্রত্যাশা করছে বিকেল 4টা অবধি পর্যন্ত আসলে 50%
ভোট আসলে হতে পারে বা তার বেশিও হতে পারে। একদিকে চলছে তীব্র তাপদাহ, এ কারণে আসলে মাঠের মধ্যে ভোটাররা এসে অনেকটা দাঁড়াতে আসলে ইচ্ছুক নয়, তাই ভোটাররা আসছে ধীরগতিতে এবং ভোট দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। তবে এই অঞ্চলের মানুষ এবার আসলে ভিন্ন ধারা একটি ভোট দিচ্ছে ইভিএমে, তারপরও তারা ভোট দিয়ে অনেকটা সন্তুষ্ট, কারণ নিজের ভোটটা নিজে দিতে পারছে। তো সব মিলে আমাদেরও প্রত্যাশা থাকবে যে শেষ সময় অবধি পর্যন্ত যাতে এই ভোটের সুষ্ঠু পরিবেশটা বজায় থাকে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ভোট গ্রহণের সবশেষ তথ্য যতটুকু ছিল। মন পারভেজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। এবার ময়মনসিংহ থেকে ভোটের খবর জানবো প্রতিনিধি সাইফুল ইসলামের কাছ থেকে। সাইফুল। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুরে আজকে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কিন্তু প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং আমি এখন আছি ময়মনসিংহ সদর উপজেলার সেটা ইউনিয়নের কেন্দ্রে। এখানে কিন্তু কেন্দ্রের বাইরে দেখেন প্রচুর লোক উপস্থিত আছে। এখানে এই ভোট উপলক্ষে যে উৎসবমুখর বিরাজ করছে তার একটা বড় বিষয় দেখেন, এখানে দোকানপাট, অনেকগুলি দোকানপাট বসেছে। এখানে চার দোকান আছে, খেলনাপাতির দোকান আছে এবং পান সুপারি দোকান আছে এবং জিলাপি বাজার সহ এমনকি এই অনেক ধরনের মুখরোচক খাবারের দোকানও এখানে রয়েছে এবং মানুষের উপস্থিতিটাও কিন্তু এখানে প্রায়ই কিন্তু তারা ভোটারদের উৎসাহিত করছে এবং ভোটার থেকে এখানে এনে তাদেরকে ভোট প্রদান করতে দেখা গেছে। আমরা যত জানি যে এখানে মানুষ এই কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু প্রায় 20% অধিক ভোট হয়েছে এবং আমরা একটি কেন্দ্রে চরশিটটা কেন্দ্রে কিন্তু দেখেছি যে সেখানে কিন্তু 26% ভোট হয়েছে এবং আমরা জানি আমরা জানি যে ময়মনসিংহের এই 3টি উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 13 জন উপজেলা চেয়ারম্যান, 17 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা প্রার্থী রয়েছেন আরো 13 জন এবং এই 3টি উপজেলার 316টি কেন্দ্রে 9,68,470 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে ভোটের সবশেষ তথ্য নিয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। এবার চলে যাচ্ছে পিরোজপুরে, সেখান থেকে ভোটের পরিস্থিতি জানাবেন প্রতিনিধি রাজু তালুকদার। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পিরোজপুরে, 2টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কাউখালী এবং নিসারাবাদ উপজেলায়। সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। আমি যদি বলি যে কাউখালী উপজেলা এবং নেসারাবাদ উপজেলা, এই 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। কাউখালী উপজেলায় মোট 3টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন প্রার্থী এবং নেসারাবাদ উপজেলায় 3টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন প্রার্থী। এই 2 উপজেলায় মোট 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 122টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,55,296 জন, যার ভিতরে কাউখালীতে ভোটার সংখ্যা 63,117 জন এবং নেসারাবাদ উপজেলায় ভোটার সংখ্যা 1,27,509 জন। আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো দর্শক, এই ছিল পিরোজপুর থেকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে সহকর্মী রাজু তালুকদার যুক্ত ছিলেন। এবার উত্তরের কুড়িগ্রামে যাব, সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাবেন আশরাফুল হক রুবেল। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে। আজ কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর এবং কুড়িগ্রাম সদর উপজেলার 28 ইউনিয়ন এবং 2 পৌরসভার 7,81,000 ভোটার 317টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল থেকে ভোটাররা উপস্থিত হচ্ছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে। কুড়িগ্রামের এই 3টি উপজেলায় 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং সাধারণ ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল থেকে কুড়িগ্রামে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং ভোট সুষ্ঠুভাবেই চলছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম সরকারি 1 নং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটার রয়েছে 2742 জন এবং
ধন্যবাদ আশরাফুল হক রুবেল। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন তিনি সবশেষ তথ্য নিয়ে। দ্বিতীয় ধাপে 13,155টি কেন্দ্রের মধ্যে 10,000 কেন্দ্রের দুপুর 12টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট পড়েছে 16.94%। দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সকাল থেকে বিভিন্ন এলাকায় 18টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের ভোটের প্রদত্ত হার বাড়বে, কারণ আমরা 12টা পর্যন্ত নিয়েছি, যেটা আপনারা সবাই জানেন যে সাধারণত আমাদের গ্রামের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি 2টার পর থেকে বাড়ে। যেমন সকাল 9টার পরে কিন্তু অনেক জায়গাতেই ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু 12টার সময় আপনাদেরই সহকর্মীরা যারা লাইভ দেখাচ্ছিলেন, বিশেষ করে নারায়ণগঞ্জের 2টো লাইভ আমি দেখতেছিলাম, সেখানে আপনাদের সহকর্মী বলতেছিলেন যে সকালে যে হারে উপস্থিতি ছিল এখন তা থেকে অনেক অনেক গুণ বেশি। আমরা প্রত্যাশা করি অবশ্যই আমাদের ভোট প্রদানের হার বৃদ্ধি পাবে। বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে বাংলাদেশ সফরে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। দুপুর 12টার দিকে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। বিকেলে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ংয়ের সফরটি হচ্ছে দুদিনের। ইন্দো প্যাসিফিক কৌশলগত জোট বা কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেনি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হতে যাচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরও এটি। ঢাকা সফরের সময় পেনি ইয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পেনির সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে। 2019 সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইন বাংলাদেশ সফর করেন। ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট IOR এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পেইন ঢাকা সফর করেছিলেন। তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইনের সফরটি ছিল দীর্ঘ 21 বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিবৃতিতে বলেছেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার কার্যকলাপ বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককে নিষেধাজ্ঞা দেয়, তাই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞার ঘটনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি, আসলে পরে জানা যাবে কেন দেওয়া হয়েছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। ভিসা নীতির আওতায় নয়, বরং অন্য নীতির আওতায় জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র সরকার স্যাংশন দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে ডিআরইউতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করতে চায়। সত্যিকারের ভিসা নীতি হলে যারা গণতন্ত্র বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে এটি কার্যকর করা হয় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছেন
আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে। স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র, সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান আজিজের উপর নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই। এর আগে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কেউ গণতন্ত্র উদ্ধার করে দিবে না। সকালে শফিউল আলম প্রধানের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাবাহিনীর উপপ্রধান থাকাকালীন প্রস্তাব আসলেও জিয়াউর রহমান বাকশালে কখনো যোগ দেননি বলেও জানান বিএনপি মহাসচিব। হাজারবার বলছি সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা যে অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন এই যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ হবে। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। দীর্ঘদিন আগে সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনও আলোর মুখ দেখেনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মহানগরে আওয়ামী লীগের সাংগঠনিক কাজ চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। এতে হতাশ তৃণমূলের যোগ্য নেতারা। তবে খুব শীঘ্রই নতুন কমিটির তালিকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। রাকিব হাসানের রিপোর্ট। দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীতে ক্ষমতাসীন এই দলটির মূল শক্তি হিসেবে কাজ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই দুই শাখা দীর্ঘদিন থেকে চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। এরই মধ্যে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সব ইউনিটের সম্মেলন করে দেয়া হয়েছে কমিটি। তবে দক্ষিণের 24টি থানা, 75টি ওয়ার্ড ও উত্তরের 26টি থানা ও 64টি ওয়ার্ডের বিভিন্ন সময় সম্মেলন হলেও এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি থানা ও ওয়ার্ড কমিটিগুলো। কমিটি গঠনের সকল প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন জানিয়ে খুব শীঘ্রই তা কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। কারণ আমাদের মধ্যে প্রথম দিকে একটা ছিল যে উত্তর দক্ষিণ একসাথে আমরা দেব, আর কেন্দ্র চাইছিল যে উত্তর দক্ষিণ একসাথেই দেওয়া হোক, একসাথেই কমিটি পাবলিশ করা হোক, কিন্তু আসলে বিভিন্ন কারণে এটা হয়ে ওঠে নাই। তবে আমরা প্রস্তুত। বিষয়টি নিয়ে দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলতে রাজি হয়নি। তবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল জানান, যোগ্য প্রার্থী খুঁজে বের করতেই কিছুটা সময় নিচ্ছেন তারা। আমাদের দক্ষিণের রাজনীতিটা যারা সবাই অনেক সক্রিয়, এখানে সবাই রাজনীতিটা করতে চায়, সবাই পদবি পেতে চায়। তো সেই ক্ষেত্রে কাকে রেখে কাকে নিবে এরকম একটা প্রতিযোগিতা আছে। খুব বিচার বিশ্লেষণ করে করছেন বলেই হয়তো বা দেরি হচ্ছে। এরই মধ্যে দলের শীর্ষ পর্যায়ে মহানগরের মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খুব শীঘ্রই থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তো ইতিমধ্যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি উত্তর এবং দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন যে তারা কমিটি গঠন করে তার কাছে জমা দেওয়ার জন্য। ইতিমধ্যে উত্তর জানিয়েছে যে তাদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কমিটি গঠন প্রক্রিয়া শেষ, এখন জমা দেবে। দক্ষিণও অগ্রসর হচ্ছে। তা আমি বিশ্বাস করি যত তাড়াতাড়ি সম্ভব তারা কমিটি দিবে এবং কমিটি অনুমোদন হবে, এবং এই কমিটিগুলা ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হয়ে গেলেই মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। 50টি পিলারের উপর 49টি স্প্যান বসিয়ে সেতুর পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার পুরোটাই এখন দৃশ্যমান। আগামী ডিসেম্বরেই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুটি বসানো হয়েছে 50টি পিয়ার ও 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষের দিকে।
নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান এখন চলছে অ্যাডজাস্টমেন্টের কাজ। নদী শাসন, উভয় পাশের স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ বাকি রয়েছে। শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসছে। 3 এবং লাইন নাম্বার 5 এবং 6 এটা আমাদের এখন ট্রেন অনগোয়িং আছে, এটা এখন সার্ভিস লাইনের মধ্যে চলে আসছে। ইনশাআল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। সাবস্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড, ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট, কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলে। এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত। সেতুটি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগে বিপ্লব ঘটবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের বলে জানান ব্যবসায়ীরা। সারা দেশের যোগাযোগটা সহজলভ্য করতে পারছি। আমাদের যাতায়াত থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা অনেক উন্নতি লাভ করব আমরা সাধারণ জনগণ। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সার্বিক অগ্রগতি 84%। সেতুর পূর্ব পারের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পারের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। সিগন্যালিং ব্যবস্থা স্থাপন সহ জিটিসিএল এর গ্যাস পাইপলাইন স্থাপন সার্বিক কর্মকাণ্ড সম্পাদনের পর আসলে এই ব্রিজের সকল কাজ আশা করছি যে ডিসেম্বর 2024 নাগাদ শেষ হয়ে যাবে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 16,780 কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চ মাসে সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতুর প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। ইলিয়াস কমল, মাই টিভি। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লোৎসে চূড়া জয়ের গৌরব অর্জন করলেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 6:05 বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে পৌঁছান তিনি। এর আগে 19 মে পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পরে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় 2 মাসের মতো। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিতীয় ধাপে দেশে 156 উপজেলায় একযোগে চলছে ভোট। সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 16.94%, জানিয়েছে ইসি। দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককে নিষেধাজ্ঞা দেয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের মূল দাবি গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। প্রস্তাব আসলেও জিয়াউর রহমান বাকশালে যোগ দেন। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হতে পারে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।